সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিও দেখেননি? তিনি বলেছে উপদেষ্টাদের বাবারা এই বাণিজ্য করতেছে, বদলি বাণিজ্য, চাকরি বাণিজ্য, এই বাণিজ্য, সেই বাণিজ্য, বাঁচাও বাণিজ্য। তার কাছে রেকর্ডও আছে, তার কাছে নাকি অডিও আছে। সাংবাদিক ইলিয়াস আলী বলছে যে টাকা পয়সার লেনদেন হয়, তারা অগাধ টাকার মালিক হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনারা যে আগের চেয়ে কিভাবে চলাফেরা করতেছেন, আপনাদের চেহারা চূড়া আগে কিভাবে ছিল, এখন একেবারে আপেলের মতো চেহারা, এখন একেবারে আপনাদের চকচক করে, সকালে একটা গাড়ি, বিকেলে একটা গাড়ি, বক্তব্য 3 বার দিলে দিনের মধ্যে 3 বার পাঞ্জাবি পরেন। আমি কিন্তু আগেও আপনাদেরকে বলেছিলাম এই শার্টটা আমি 3 দিন পরেছি, এই কাপড়টাও 3 দিন পরেছি। অতএব এই যে আমরা যে এত কষ্ট ক্লাস করেও এই 60 বছর বয়সেও পারি না, তাই আপনারা ভয় পাচ্ছেন যে যদি কোনো রকম নির্বাচন হয়, নির্বাচন হলে বিএনপি হবে। আমরা যে এই যা করতেছি সেইগুলো আর করা আমাদের দ্বারা সম্ভব হবে না। যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়টা চাচ্ছে যে তারা এই আস্তে 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 করে তাদের মন মতো করে একটা দল গঠন করবে, সেই দল গঠন করে তারা কখন এই দল ক্ষমতায় আসবে সেই সময় তারা মনে করেন নির্বাচন দিবে। মানে অর্থাৎ বাড়িতে বড় মেয়ের চেহারা চূড়াত ভালো না, যে আসে দেখে দৌড় দেয়। এর পরে পরপর 3টে আসে তার চেহারা খুব সুন্দরী, যে কোনো সময় যে কোনো লোক আসছে দেখি বিয়ে হয় না বিদায় এখন ওই ছোট বোনগুলোর বিয়ে দিচ্ছে না সুন্দরী বোন। ওখানে সোনো লাগায়, পাউডার লাগায়, বিভিন্ন ক্রিম লাগায়, বিভিন্ন জায়গা থেকে কিনা টিনা রূপচর্চা করেও কাজ হয় না। এইটা একমাত্র পরিবারের মধ্যে চলতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দলীয়ভাবে এই যে জিনিসগুলো আপনার এই নাগরিক কমিটি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন করে বলেন, সেইটা ওই চলবে না। বড় বোনের চেহারা খারাপ, ঘষা মাঝিয়াটা যে যতদিন বিয়া না হইবে অতদিন সুন্দরীদের বিয়া হবে না, এইটা একমাত্র পরিবারে চলে, এইটা রাষ্ট্রীয়ভাবে চলে না। এইটা আপনাদের প্রথমেই আমি একটা মেসেজ দিলাম। এরপর হচ্ছে যে আপনার দেখেছেন যে আপনার বর্তমান যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন তাদেরকে একজন বলেছেন যে আপনার আমাদের বিএনপিপন্থী অনেক জায়গায় অনেকে বসে আছে, স্পষ্ট করেছেন যে আপনার সেটা হচ্ছে যে একজন যে আইজি ছিল এই আইজির আগে, সেই আইজি নাকি আমাদের বিএনপিপন্থী ছিল এবং অ্যাটর্নি জেনারেল তিনিও বিএনপিপন্থী। আমি ওই ভাই, ছোট ভাই মানে ছেলের মতো হবে, তাকে বলতে চাচ্ছি যে আপনি কি গতকালকে সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিও দেখেননি? তিনি বলেছে উপদেষ্টাদের বাবারা এই বাণিজ্য করতেছে, বদলি বাণিজ্য, চাকরি বাণিজ্য, এই বাণিজ্য, সেই বাণিজ্য, বাঁচাও বাণিজ্য। তার কাছে রেকর্ডও আছে, তার কাছে নাকি অডিও আছে। তাই আপনারা এটা দেখে নেবেন যে আমরা যদি সেইটাই করে থাকি তাহলে কিভাবে এখনও আমলাতান্ত্রিকভাবে সেখানে আওয়ামী প্রতাত্তারা থাকে, আপনার প্রশাসনে থাকে, আইনশৃঙ্খলা বাহিনীতে থাকে। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম যে বন্দর আছে সেই বন্দর চেয়ারম্যান, তার বিরুদ্ধে 500 কোটি টাকার দুর্নীতি, তারপরেও সেই SM মনিরুজ্জামানকে কারা রাখে? অবশ্যই এই সরকারের যারা লবিস্ট মানে ওই যে সাংবাদিক ইলিয়াস আলী বলছে যে টাকা পয়সার লেনদেন হয়, তারা অগাধ টাকার মালিক হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। ভাই এইটা তো হচ্ছে। আর একজনে বলছেন আপনার এই বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ, আপনি বলছেন যে দ্রুত গতিতে খুব যেভাবে আন্দোলন হয়েছিল 5ই আগস্টে সেইভাবে দল গঠিত হচ্ছে বিদায় বিএনপি ভয় পাচ্ছে। আরে ভাই, সেই ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে যে আপনারা যত দ্রুত নির্বাচন দেবেন, আপনারা যে আগের চেয়ে কিভাবে চলাফেরা করতেছেন, আপনাদের চেহারা চূড়া আগে কিভাবে ছিল, এখন একেবারে আপেলের মতো চেহারা, এখন একেবারে আপনাদের চকচক করে, সকালে একটা গাড়ি, বিকেলে একটা গাড়ি, বক্তব্য 3 বার দিলে দিনের মধ্যে 3 বার পাঞ্জাবি পরেন। আমি কিন্তু আগেও আপনাদেরকে বলেছিলাম এই শার্টটা আমি 3 দিন পরেছি, এই কাপড়টাও 3 দিন পরেছি। অতএব এই যে আমরা যে এত কষ্ট ক্লাস করেও এই 60 বছর বয়সেও পারি না, তাই আপনারা ভয় পাচ্ছেন যে যদি কোনো রকম নির্বাচন হয়, নির্বাচন হলে বিএনপি হবে। আমরা যে এই যা করতেছি সেইগুলো আর করা আমাদের দ্বারা সম্ভব হবে না এইটা। এবং আর একজনে বলেছেন যে বিএনপি আসলে 111 চায়, আনতে চাচ্ছে, মহাসচিবের কথা বলেছেন। পাশাপাশি আরও আপনারা বলেছেন যে আমরা নাকি আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের মতো ব্যবহার করতেছি। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে এই সরকারি আপনারা রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না। আপনারা হচ্ছেন একটি সাংবিধানিক পোস্টে বসে আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারে বসে আছেন। এই যে আবল তাবল কথা জামাত বলতে পারে, ও চরমনাই বলতে পারে জামাত আগে
বিএনপির সাথে নির্বাচন করেছে, অনেক কিছু করেছে, আপনার মন্ত্রী ছিল, এমপি ছিল, এখন বলে নারী নেতৃত্ব হারাম। হ্যাঁ, এখন এতদিন বলেনি। তাই আমি বলতেছি জামাতকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে এই জিয়াউর রহমান, আবার খালেদা জিয়া, এবং কথা রেখেছে। এরা হচ্ছে কি ইসলাম বললো, আপনার একটা গান আছে না যে কলিজা ভুনা করিয়া খাওয়াইলেও বলবে লবণ কম হয়েছে। এই জামাত হচ্ছে বিএনপি থেকে সব কিছু পেয়েছে, এ পর্যন্ত সব কিছু করেছে, অতএব এরা এখন বলে যে ওই একটু লবণ কম হয়েছে। আবার পাশাপাশি দেখেন চরমনাই, আমার অবাক লাগে যে এরা যে ইসলামের কথা বলে, এরা আসলে নাস্তিক না আস্তিক না কি? যে আমির এ পর্যন্ত আমার কাছে 100টা বক্তব্য আছে, বলতে জামাত যেখানে যেখানে স্পর্শ করবে ধ্বংস হয়ে যাবে। এই মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে, ওই আপনার বিএনপিতে গেছে ধ্বংস হয়ে গেছে, অমুক গেছে ধ্বংস হয়ে গেছে। রোজ কিয়ামত পর্যন্ত কখনো চরমনাই এই জামাতকে গ্রহণ করবে না, জামাতকে নিবে না। এবং ওরা মুসলমান না, শিবির বেয়াদব, এইটা বেয়াদব, অমুক খারাপ। এখন দেখি সেই জামাতের আমির আবার বলে যে আমরা মিলে গেছি, হ্যান্ডশেক করেছি, একটা দলের মাথায় ঠাডা পড়ছে। আরে ভাই, ঠাডা তো তোমার মাথায় পড়বে এবং পড়ছে, কারণ তুমি আগে তোমার কথা ঠিক রাখো নাই। তুমি কি কোন কথা কোন সময় কি বলেছো সেটা তুমিই ভালো জানো। তোমাদের কথা তো ঠিক নাই। তোমরা কখনো দাঁত ভেঙেছো, আওয়ামী লীগের সাথে লিয়াজও করেছো, টাকা পয়সা নিয়ে নির্বাচন করেছো, এই সকালে বলেছো নির্বাচনে যাব না। তোমরা তো এরশাদের খালাতো ভাই, এরশাদ সকাল বিকাল কথা বলতো, তোমরাও এখন বলেছো, তোমরাও একবার এরশাদকেও নিয়েছিলা। তাই আমি জামাত বা চরমনাই বা অন্যান্য দল নিয়ে বলবো না, তারা রাজনৈতিক বক্তব্য দিতেই পারে, মিথ্যা সত্য অনেক কিছু বলতে পারে, তাদের কৌশলগতভাবে। কিন্তু আমি এই যে যারা বললো যে 111 বিএনপি আনতে চায়, আপনারা জানেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল হচ্ছে 111-এর জন্য বিএনপি। এবং যে 111 সরকার এসে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে তাড়াবার জন্য অনেক চাপ সৃষ্টি করেছে, অনেক নির্যাতন করেছে, মানসিক নির্যাতন সব শেষে বেছে নিয়েছে কীভাবে তারেক সাহেবকে দড়ি দিয়ে টানিয়ে নিচে ফেলেছে, মেরুদণ্ড ভেঙেছে, বিভিন্নভাবে তাকে মাইগ্রেন করেছে। এবং আরাফাত রহমান কোকো এমনভাবে মাইর খেয়েছে, শেষ পর্যন্ত তার মৃত্যুবরণ হয়েছে। তাই বাংলাদেশের সবচেয়ে বেশি লোক গ্রেপ্তার করেছে 111-এর সময় বিএনপি। এবং বিএনপিকে যে কোনোভাবে এই মাইনাস করতে চেয়েছিল, সেইখানে কোনোভাবে সেই বিএনপি আবার 111 আনবে, এটা হাস্যকর। বরঞ্চ আমি মনে করি যে তোমরা আওয়ামী লীগের আদলে কথা বলতেছো, কারণ আওয়ামী লীগ বারবার ফেনা তুলে ফেলতো, উন্নয়ন 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 বলে শেষ পর্যন্ত বলতো যে উন্নয়ন আগে, গণতন্ত্র করো। আর তোমরা আজকে বলতেছো সংস্কার সংস্কার সংস্কার, অর্থাৎ তোমাদের সংস্কার আগে, ভোট পরে, নির্বাচন পরে। এটা হতে পারে না। জনগণ বছরের পর বছর ভোট দিতে পারে না। এই ভোটের জন্যই বেশিরভাগ লোক আন্দোলন করেছিল। সেইখানে আপনারা যদি বলেন সংস্কার, সংস্কার কেয়ার পর পর্যন্ত চলবে। সেই সংস্কারের নামে আপনারা চাচ্ছেন আপনাদের দল গঠন করবেন, আপনাদের দল কখন নির্বাচিত হবে, এবং এই তত্ত্বাবধায়ক ওই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছু উপদেষ্টা এই চেষ্টা করতেছে। বরঞ্চ আমি মনে করতেছি, স্পষ্ট আমি চোখের সামনে দেখতেছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছু লুবি যারা দল গঠন করে আবারও ক্ষমতায় আসতে চায়, তারা দেশ নিয়ন্ত্রণ করতে চায়, তাদের জন্য 111 আসার সম্ভাবনা আছে। কিন্তু আমাদের জন্য না, আমরা কখনো এটা চাই না এবং চাবও না। এবং আপনারা ইতিমধ্যে আমরা মানিয়ে ফেলেছেন যে আমরা আওয়ামী লীগের দোষর। বরঞ্চ এখন দেখতেছি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য এই ডিলে করতেছেন, কীভাবে তারা আসতে পারবে। যত বাংলাদেশের মানুষ একটা জিনিস যে নগদে বিশ্বাসী, পুরান কথা ভুলে যায়। এই যে ভুলে যাওয়ার কারণে আপনারা চেষ্টা করতেছেন যে বেশি দিন লাগিয়ে এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবেন। আমরা আওয়ামী লীগের সঙ্গে কথাও বলি না, আওয়ামী লীগ বলবও না। তাই আপনারা স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যে কথাগুলো বলতেছেন সেই কথা একটাও সঠিক না। এবং আমাদের দলকে জড়াইয়া, মহাসচিবকে জড়াইয়া এই কথা বলার উদ্দেশ্যই হচ্ছে যে অন্যান্যভাবে আমাদেরকে ব্যস্ত রাখা। ঠিক খুনি হাসিনা, শেখ হাসিনার মতো অবস্থা। খুনি হাসিনা করতো কি, এক একটা ইস্যু তৈরি করতো, ইস্যু তৈরি করে আমাদেরকে ব্যস্ত রাখতো। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার পরিকল্পিতভাবে এই মনে করেন আপনার যে দুইটা কমিটি আছে, বৈষম্য বিরোধী এবং আরেকটা হচ্ছে নাগরিক কমিটি, এই কমিটির লোক দিয়ে এক এক সময় এক একটা কথা বলাই দেয়, দিয়ে ব্যস্ত রাখতে চায়, নির্বাচনের দিক খেয়াল নাই। আরে ভাই, সংস্কার সংস্কার কতদিন সংস্কার লাগবে? আমরা তো একটা আরেকটা সরকার দেখেছিলাম, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব,
তিনি 9 বছরের ফ্যাসিস্ট সরকার সে আপনার স্বৈরাচার এরশাদ সরকারকে পতনের পর মাত্র 90 দিনে সারা বাংলাদেশ নিরপেক্ষ করে ফেলেছিল। আপনারা তো কেন এতদিনেও একটু নিরপেক্ষ করতে পারেন না? এতদিনেও আপনারা অবস্থান ঠিক করতে পারেন না? তাই আমরা বুঝে গেছি, জনগণ বুঝে গেছে, জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল প্রথমেই যে এই বাংলাদেশে ফ্যাসিস্ট স্বৈরাচার লুটেরা দুর্নীতিবাজ এবং যারা সুশাসন সুনীতি সব নষ্ট করেছে, যারা এই কোর্ট সেই কোর্ট তাদের পেডিকোট বানিয়ে ফেলেছিল, ফরমাইশি রায় দিত, কথায় কথা মামলা করতো, গ্রেপ্তার করতো, গুম করতো, খুন করতো, সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমেই আওয়ামী লীগকে আপনারা গ্রেপ্তার করবেন, বিচার করবেন, সেইটা করেননি। পরবর্তীতে চেয়েছিল এই বাংলাদেশে বাজার দর নিয়ন্ত্রণ হবে, সেই বাজার দর আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না, সিন্ডিকেট ধরতে পারেন নাই। এরপরে আপনারা আইন শৃঙ্খলা এখনও সব জায়গায় ঘুষ চলতেছে, সব জায়গায় দুর্নীতি চলতেছে এবং যেখানে যায় তারা এই এদের সাথে কোনো না কোনোভাবে জড়িত। তাই আপনার স্পষ্টভাবে এরা লুটেপুটে খাওয়া জন্যই আজকে চাচ্ছে নির্বাচন না দিয়ে এবং সকলের সাথে সমঝোতা করে থাকতে চাচ্ছে এবং থাকতেছে। জনগণের আশা আকাঙ্ক্ষা যেগুলো দ্রুত দরকার ছিল সেইগুলো নিয়ে হয়নি। বরঞ্চ আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু লোক পরিকল্পিতভাবে এই আওয়ামী লীগের কিছু লোক ঢুকিয়ে দিয়ে 2-1 বিএনপি যারা লুবি আছে, কতজন বিরাট দল হচ্ছে বিএনপি, সারা বাংলাদেশের সর্ববৃহৎ এবং আপনার জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। এখানে প্রায় 2000 তারেক সাহেব বহিষ্কার করেছে। তাদের দিয়ে তাদের সাথে এই দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী লুটপাট করতেছে আর বিএনপির দোষ দিতেছে। আমি স্পষ্টভাবে জিজ্ঞাসা করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আপনাদের উদ্দেশ্য কি? তারেক রহমান সাহেব বারবার 5ই আগস্টের পর বলেছে যে সন্ত্রাসীরা কোনো দল নাই, তাদের গ্রেপ্তার করেন, তাদের আইনের আওতায় আনেন, তাদের বিচার করেন। আপনারা বিচার করতেছেন না, আপনারা তাদেরকে ধরতেছেন না, আপনারা এইগুলো না করে বরঞ্চ এইগুলো অপপ্রচার করতেছেন। এর মানেই হচ্ছে আপনাদের গভীর ষড়যন্ত্র এবং বিএনপিকে ছোট করার জন্য, বিএনপিকে বিতর্কিত করার জন্য আপনারা এই সন্ত্রাসীদের আপনারা উৎসাহিত করতেছেন, তাদের গ্রেপ্তার করতেছেন না, আপনারা দখলবাজদের গ্রেপ্তার করতেছেন না, আপনারা সিন্ডিকেট ভাঙতেছেন না, আপনারা বাজার দর নিয়ন্ত্রণ করতেছেন না। এখান থেকে আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় জনগণ, প্রিয় মানুষ, আপনারা জেনে রাখেন যে এই বর্তমানে আইন শৃঙ্খলা, বাজার দর নিয়ন্ত্রণের দায়িত্ব হচ্ছে এই সরকারের। এই সরকার যদি না করে তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা পরিকল্পনা আছে যাতে আমাদের বিএনপির ক্ষতি হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।